নমস্কার, আপনি দেখছেন ট্রাভেলিং ডায়েরি। আজকের গল্পটা বিহারকে নিয়ে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহার এবং বিহার ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় একটি রাজ্য। এই বিহারের ওপর দিয়ে ভারত সরকার বিশেষ ট্রেন চালায়, যা বুদ্ধা সার্কিট নামে পরিচিত। অর্থাৎ ট্রাভেলিং ডেস্টিনেশন হিসেবে, বিশেষ করে বুদ্ধিস্ট ট্রাভেলিং ডেস্টিনেশন হিসেবে বিহার অত্যন্ত জনপ্রিয়। এবং বিহারে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থান যা সারা বিশ্বের পর্যটককে বিশেষভাবে আকর্ষণ করে। এই বিহারেই হতে চলেছে রাজনৈতিকভাবে বড় পরিবর্তন। ভাবুন তো, একজন মুখ্যমন্ত্রী যিনি 10টা টার্ম মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি হঠাৎ তার সিএম পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাচ্ছেন রাজ্যসভাতে। হ্যাঁ, আজকের গল্পটা বিহারের নীতিশ কুমারকে নিয়ে। একজন নেতা যিনি এত বছর ধরে একটা রাজ্যকে নিজের মতো করে চালালেন, তিনি হঠাৎ করে তার সিএমশিপে ইস্তফা দিয়ে দিচ্ছেন। তিনি বিহার থেকে রাজ্যসভার নতুন এমপি হচ্ছেন। এবং এইটা রাজনৈতিক মহল এবং বিশ্লেষকদের কাছে একটা নতুন ধরনের বিষয়। সবাই মনে করছে যে তিনি রাজ্য রাজনীতি ছেড়ে দেশীয় রাজনীতিতে বড় কোনো পদ পেতে চলেছেন, যার ফলে তিনি তার এতদিনের সিএমশিপ ছেড়ে হঠাৎ করে চলে যাচ্ছেন রাজ্যসভার এমপি হতে। এখন প্রশ্ন হলো, এটা কি তার স্বেচ্ছা অবসর, নাকি এটা নতুন রাজনৈতিক কোনো স্ট্র্যাটেজি? বিহার মানেই নীতিশ কুমার, আর নীতিশ কুমার মানেই বিহার। বিহারের রাজনীতির সঙ্গে নীতিশ কুমারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে। লাস্ট 10টা টার্মে তিনি বিহারের সিএম হয়েছেন, 2005 সাল থেকে লাস্ট নির্বাচন পর্যন্ত। এবং বিহার অনেক ক্ষেত্রে আগে একটা পিছিয়ে পড়া রাজ্য হিসেবে গণ্য হতো। কিছুটা ক্ষেত্রে বিহারের দুর্নীতিও এর জন্য দায়ী ছিল, কিন্তু এই সময় বিহারের শিক্ষা, বিহারের উন্নয়ন সবকিছুই নজর কাড়া হয়। এবং অবশ্যই বিহার ভারতের প্রথমের দিকে এগিয়ে আসে, প্রথম সারিতে এগিয়ে আসে। এবং আমরা অনেক সময় এখন অন্য স্টেটকে বিহারের উদাহরণ দিতে শুনি। কিন্তু নীতিশ কুমার এই 10টা টার্মে কখনো এনডিএ জোটের সাথে গেছেন, কখনো মহাগঠবন্ধন জোটের সাথে গেছেন। তিনি বিভিন্ন সময় জোট পাল্টেছেন, যার ফলে তার রাজনৈতিক কেরিয়ার অনেকটাই হয়ে উঠেছে আনপ্রেডিক্টেবল। এখন প্রশ্ন হচ্ছে, এই সময় তিনি হঠাৎ তার সিএমশিপ ছেড়ে দিয়ে কেন রাজ্যসভার এমপি হতে যাচ্ছেন? এর পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 3টি প্রধান কারণ। এটি হতে পারে তার স্ট্র্যাটেজিক এক্সিট, অর্থাৎ বয়সজনিত কারণে তিনি হয়তো আর সক্রিয়ভাবে রাজনীতি করতে চাইছেন না। এছাড়াও দলের মধ্যে নতুন কোনো নেতাকে তুলে ধরা এবং নতুন কোনো নেতাকে প্রথম সারিতে আনার জন্য এটা সেই চেষ্টাও হতে পারে। এছাড়া লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তিনি স্টেটের রাজনীতি ছেড়ে তিনি কেন্দ্রীয় রাজনীতি অর্থাৎ দেশীয় রাজনীতিতে একটি বড় ভূমিকা নিতে চলেছেন, যার ফলে তিনি দেশীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন ওই জন্য রাজ্যসভাতে যেতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যি দেশীয় রাজনীতিতে বড় ভূমিকা পালন করতে চলেছেন? এখন বিহারবাসীর প্রশ্ন হচ্ছে যে, সত্যি সত্যি যদি নীতিশ কুমার তার সিএম পদ ছেড়ে দেন, তাহলে নতুন সিএম বিহারের কে হবেন? জেডিইউর অন্দরে অনেক নাম ঘুরে বেড়ালেও সঠিক করে কারোর নাম নিশ্চিতভাবে উঠে আসছে না, যার ফলে তৈরি হচ্ছে একটা দ্বিধা। এবং এক একজন মনে করছেন যে কোনো নতুন মুখ হঠাৎ করে বিহার রাজনীতিতে নতুন করে উঠে আসতে পারে। আবার কেউ কেউ মনে করছে পুরনো কোনো শক্তিশালী নেতাও বিহারের রাজনীতিতে তার সিএম হয়ে আসতে পারেন। অনেকেই মনে করছে এটা কোনো স্টেটের রাজনীতি নয়, এটা জাতীয় রাজনীতির বড় একটি গেম প্ল্যান। অর্থাৎ 2026-27-এর দিকে তাকিয়ে নীতিশ কুমার নিজেকে বড় কিং মেকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। এছাড়া তিনি হতে পারেন বিরোধী জোটের প্রধান মুখ, অথবা তিনি যোগ দিতে পারেন নতুন কোন জোটে। সব মিলিয়ে বিহারের রাজনীতি নিতে চলেছে একটা নতুন মোড়। আপনার কি মনে হয়, নীতিশ কুমার কি তার সিএমশিপ ছেড়ে দেবেন, নাকি এটা চাপ তৈরি করার কৌশল মাত্র? কমেন্টে অবশ্যই জানাবেন।